আজ আমরা ম্যাগনেটিজম আর ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। ঠিক আছে। ম্যাগনেটিজম, ম্যাগনেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক বলা হয়। ঠিক আছে। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না। ঠিক আছে। আর কি, আর হচ্ছে তোমার এগুলো বাজারে কিনতেও বেশি পাওয়া যায় না। আর এদের মানে আকৃতিও সেরকম হয় না। এটা নির্দিষ্ট আকৃতির হয় না, নির্দিষ্ট আকারের হয় না। ঠিক আছে। মানে এগুলো এগুলো টাইপের হয়। তো এদের মধ্যে একটা গুণ আছে যে তোমার আকর্ষণ ক্ষমতা আছে, আর হচ্ছে তোমার আহ, আকর্ষণ ক্ষমতা আছে এবং দিক নির্দেশক ক্ষমতা আছে। মানে তুমি যদি একটা চুম্বককে মাঝে বেঁধে সুতো দিয়ে বাধাহীন ভাবে যদি ঝুলিয়ে দাও, তাহলে ওই চুম্বকটা উত্তর দক্ষিণ বরাবর মুখ করে স্থির হয়ে যাবে। ঠিক আছে। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই পাথরগুলি পাওয়া গেছে, তাই এদের নাম কি রাখা হয়েছে? ম্যাগনেটাইট। বর্তমানে কি নাম নিয়ে আমরা জানি পরিচিত? ম্যাগনেট। ঠিক আছে। ম্যাগনেট নামে পরিচিত। তো এখানে কি হয় তোমার, এই যে তোমার কি বলবো, হ্যাঁ এটা তো গেল ম্যাগনেটাইট বলে। ঠিক আছে। আর হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। মানে মানুষ যেগুলো বানিয়েছে আর কি, সেটাকে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক বলা হয়। যেমন কি নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সব আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ঠিক আছে। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট ওই যে বললাম যেগুলো মানুষ বানিয়েছে সেগুলোকে পার্মানেন্ট ম্যাগনেট বলা হয়। ঠিক আছে। ওই যে বললাম নিডিল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর টেম্পোরারি ম্যাগনেট কাকে বলে? টেম্পোরারি ম্যাগনেট or ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। ঠিক আছে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ রয়েছে সবগুলোকে তিনটি ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন স্টিল, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে সব ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন কি অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার। ঠিক আছে। আর কি ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপরে আছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো বলতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ঠিক আছে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এখানে বিসমাথ হচ্ছে খুব স্ট্রংগেস্ট ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, মানে বিসমাথ হচ্ছে ধরতেই চায় না। ঠিক আছে। এখানে তো আমাদের মনে রাখতে হবে ওয়াটার, ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে। আর হচ্ছে ওয়াটার, আর হচ্ছে তোমার এয়ার। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে। তারপরে তারপরে জিনিসটা হলো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার
জানতে গেলে আগে ট্রান্সফরমার ডেফিনেশনটা জানতে হবে। ঠিক আছে? ট্রান্সফরমার is static electric device which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। মানে ট্রান্সফরমার একটা স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। ঠিক আছে? এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? যেখানে পাওয়ার জেনারেটিং স্টেশনে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে বাড়াবার জন্য, কারণ একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে গেলে আমাদেরকে ভোল্টেজটাকে বাড়াতে হবে। আর যদি ভোল্টেজ না বাড়াই, কারেন্টটাকে বাড়াই, তাহলে আমাদের নিয়ে যেতে অসুবিধা হবে। কিরকম অসুবিধা হবে? কারণ নিয়ে যেতে গেলে আমাদের একটা মোটা তার দরকার। কত মোটা তার আমরা বহন করতে ক্যারি করতে পারবো না। তাই আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে সাব স্টেশনে যখন লাইনটা আসে তখন ওটা ভোল্টেজটাকে বাড়ানো হয় স্টেপ অফ ট্রান্সফরমার সাহায্যে। স্টেপ অফ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলে লেস নাম্বার অফ টার্নস পাক সংখ্যা কম থাকবে, আর সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। ঠিক আছে? ব্যাস। আর ট্রান্সফার মধ্যে কোড থাকে। ঠিক আছে? ল্যামিনেটেড কোড থাকে, সেখানে যাতে এডি কারেন্ট লসটা কম হয়, তার জন্য ওখানে ওই কোড দেওয়া থাকে। ঠিক আছে? ল্যামিনেটেড কোড মানে ওই কোরগুলো প্লেটের মতন। ঠিক আছে? অনেকগুলো কোর একসাথে দেওয়া আছে, দিয়ে তার মধ্যে ওই কয়েলটা দেওয়া আছে, এই সাইডে একটা কয়েল, এই সাইডে একটা কয়েল। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার ফাংশনটা বলে দিচ্ছি। স্টেপ ডাউন ট্রান্সফরমার তোমার প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলটা ফাংশনটা বেশি থাকবে, লার্জ নাম্বার অফ টার্নস থাকবে। আর সেকেন্ডারি কয়েলে তোমার লেস নাম্বার অফ টার্নস মানে ফাংশনটা কম থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। আর তাহলে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার কেন ব্যবহার করি, স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় সেটা জানতে হবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের যে তোমার আমাদের পাড়াতে এটা ব্যবহার করা হয় ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য। আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, মানে ভোল্টেজটাকে কমানোর জন্য। মানে 11 কেভি নিয়ে কি আমরা কাজ করতে পারবো, ফ্রিজ চালাতে পারবো, পাখা চালাতে পারবো না। তাই ওই 11 কেভিটাকে কমানোর জন্য, স্টেপ ডাউন করার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে? ওটা দিয়ে আমরা কত পাই? ওটা থেকে 240 ভোল্ট বা সিঙ্গেল ফেজ লাইন পাই, আর হচ্ছে 3 ফেজ বা 440 ভোল্ট কারেন্ট পাই।